একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে অভিযোগ। সালাউদ্দিনের নির্বাচন আসলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী, মন্তব্য জামায়াত আমিরের। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, তসবিহ হাতে নিয়ে ঘোরা, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। জাপা ও জেপির নেতৃত্বে 20 দলের নতুন জোটের আত্মপ্রকাশ। এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই নেওয়া হবে লন্ডনে। মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জুলাই হত্যা মামলায় কাদের সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট শিগগিরই। আজও চলছে অজ্ঞাত জুলাই শহীদদের পরিচয় শনাক্তের কার্যক্রম। আসাদ সরকার পতনের 1 বছর, মুক্তির স্বস্তিতেও কাটেনি অর্থনৈতিক ও সাম্প্রদায়িক সংকট, ঘুরে দাঁড়াতে চায় সিরিয়াবাসী। এবং দেশের মাটিতে সিরিজ খেলে অবসরে যেতে চান সাকিব আল হাসান, যোগ দেবেন রাজনীতিতেও, জানালেন মিস্টার অলরাউন্ডার। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন সামনে রেখে একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় 7 ডিসেম্বর। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে, প্রতিপক্ষের মিথ্যাচারের জবাব দিতে হবে সঠিক তথ্য দিয়ে। এটা জানলে পরে জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করতে ধর্মকে ব্যবহার করছে একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী নন, তিনি এখন জাতির অভিভাবক। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই, উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। বেগম জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ করেন মির্জা আব্বাস। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামায়াত কখনো ধর্মকে ব্যবহার করে না, যারা নির্বাচনকালে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মের ব্যবসা করে, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, ব্যত্যয় হলেই ভুগবে দেশ। আসন্ন নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে 200 আসনে বিজয়ী হলেও একই সিদ্ধান্ত থাকবে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতাবাসদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাক্ষাতে দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবার আশাবাদ ব্যক্ত করা হয়। আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, তসবিহ হাতে নিয়ে ঘোরা, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা, এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই।
আগামী নির্বাচনে প্রতিপক্ষকে রুখতে 5 কৌশলে মাঠ সাজাচ্ছে জামায়াত ইসলাম। নারী ভোটার টানতে উঠান বৈঠক, বাড়ি বাড়ি তালিম আর সম্প্রীতি সমাবেশ নজর কেড়েছে ভোটারদের। দলটির নেতারা বলছেন, ডাকসু জাকসুর মতো জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারেন জামায়াতের নারী উইং। তাদের মতে সম্ভাব্য প্রতিপক্ষের তথ্য বিশ্লেষণ করে প্রার্থী তালিকায়ও থাকছে চমক। বিস্তারিত তাওহিদুল ইসলামের প্রতিবেদনে। 54 বছরে নানা চড়াই উতরাই পেরোনো জামায়াত ইসলামী এখন বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় বৃহত্তম শক্তি। 16 বছরে আওয়ামী শাসন শোষণে মজলুম দলটি এখন নির্বাচনী রেসে বাজির ঘোড়া। নেতাদের কণ্ঠেও তাই প্রশান্তির ছাপ। গণভোট ও সংস্কার সহ 5 দফা দাবিতে রাজপথে থাকা দলটি এর মধ্যে গড়েছে 8 দলের জোট। পাশাপাশি দলীয় প্রার্থী চূড়ান্ত করে দেশব্যাপী চালাচ্ছে গণসংযোগ। নির্বাচনী এলাকায় শুধু সভা সমাবেশ নয়, কিছু আসনে ভোট কেন্দ্রের জন্য দলের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ শেষ করেছে জামায়াত। জুলাই আগস্টের রক্তই হবে বাংলায় দেওয়ার শেষ রক্ত। শুধু প্রতিপক্ষকে ঘায়েল নয়, এবার নির্বাচনে জয় নিশ্চিতে নানা কৌশলে এগোচ্ছে জামায়াত। এর মধ্যে নিয়মিত উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে তালিম কার্যক্রমে তাদের মূল শক্তি নারী কর্মী সমর্থকরা। আমরা নারীদেরকে একটা সেফটি মানে একটা পরিবেশ দেয়া, একটা নারী বান্ধব পরিবেশ দেয়া, এটা সবার আগে দরকার। আমাদের আমিরে জামাত একটা বড় ধরনের বাংলাদেশের ইতিহাসে আমি বলবো না এই ধরনের কোনো নেতৃত্বের কাছ থেকে ঘোষণা এসেছে, যেটা হচ্ছে কর্মঘণ্টা কমিয়ে আনা, নারীর মর্যাদার মূল্যায়ন করা। যে সমস্ত নারী ঘরে আছে যারা সন্তানদের জন্য কাজ করতে পারছে না, তারা পার্ট টাইম জবের তাদের ব্যবস্থা করে দেয়া। ডাকসু জাকসুর সফলতার মতোই জাতীয় নির্বাচনেও ছাত্র সংসদ কৌশলে এগোচ্ছে দলটি। এছাড়াও প্রথমবার প্রার্থী তালিকায় হিন্দু ধর্মাবলম্বীদের রেখে চমক দেখাতে চায় দলটি। ভিন্ন ধর্মী প্রচারণায় জোরালো দাবি, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি নয়, প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ চায় জামায়াত ইসলামী। বিএনপির সম্ভাব্য প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে জামায়াতের প্রার্থী তালিকায় থাকছে বড় চমক। আমরা কিভাবে ইনক্লুসিভ একটা প্যানেল দেয়া যায় আমাদের নমিনেশনের জায়গায়। তো ইনক্লুসিভ বলতে নারী থাকবে, নন মুসলিম থাকবে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ থাকবে। জামায়াতের এবারে নির্বাচনী কৌশলে নজর কেড়েছে সম্প্রীতি সমাবেশ। সংখ্যালঘু প্রার্থী দিয়ে ভোটের মাঠে আওয়ামী ভোটও টানতে চায় দলটি। বিভিন্ন ধর্ম মতের মানুষ আছে, তাদের অধিকার সুরক্ষা দেব, সম্মান মর্যাদা, নাগরিক হিসেবে বেঁচে থাকা, এরপরে আমরা সুরক্ষা দেব তাদেরকে। বিস্তৃতভাবে তো অনেক কিছু আছে, প্রায়োরিটির মধ্যে আমাদের এগুলো থাকবে। আসন সমঝোতা নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি জামায়াত, তবে সমমনা 8টি দলকে নিয়ে 5 দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়ে সরকারকে প্রচ্ছন্ন চাপে রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে দলটি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় পার্টির নেতৃত্বে 20টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে গুলশানে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। নতুন এই জোটের নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টির সাবেক 2 নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর। নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ। এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আন্তরিকতা, তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন পেলে একযোগে আগামীতে আমরা নির্বাচন করব। নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে। অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, সবাই দেশবাসীকে ভয় দেখায় দেশ পরিচালনা করার নীতি গ্রহণ করেছে। এটা কোনো পরিবর্তন হয় নাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও পরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড জানায়, দীর্ঘ সময় বিমানে ভ্রমণের জন্য তার শারীরিক সক্ষমতা না থাকায়
লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে। মঙ্গলবার সকাল 8টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি নিয়েছে। একই দিন রাত 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান তার পাশে থেকে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন। এ বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি কিছুটা উন্নতি হয়েছে, আর তাকে কবে লন্ডন নেওয়া হতে পারে এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে 23 নভেম্বর ফুসফুসের সমস্যা নিয়ে অর্থাৎ শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তারপর থেকে কিন্তু আসলে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। আজকে তার অসুস্থতার 16তম দিন, এবং তার এই অসুস্থতার প্রেক্ষিতে কিন্তু দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে চিকিৎসক এসেছেন যুক্তরাজ্য ও চীন থেকে, এছাড়া দেশি চিকিৎসক দলও কিন্তু রয়েছেন। এবং চিকিৎসকদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং যেহেতু লন্ডন যাত্রা 12 থেকে 14 ঘন্টার যে দীর্ঘ ফ্লাইটের যে যাত্রা, সেই ফ্লাইটের যাত্রার জন্য আসলে বেগম খালেদা জিয়ার শরীর সক্ষম কিনা সেটি আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং সেটির জন্য আসলে 24 থেকে 48 ঘন্টার একটি পর্যবেক্ষণ দিয়েছেন চিকিৎসকরা। এবং সেই 24 ঘন্টা পেরোবে হয়তো আগামীকাল সকালে, এবং 48 ঘন্টা পূর্ণ হবে পরশু অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ সকালে। সেই হিসেবে এখন পর্যন্ত যে কাতারের আমিরের ভাড়া করা জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8টা নাগাদ ঢাকায় এসে পৌঁছবে, এবং শিডিউল অনুযায়ী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামীকালই রাত 9টার দিকে এটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে বেগম জিয়া আসলে লন্ডন যেতে পারবেন কিনা এই সময়ের মধ্যে, বা আসলে তার শরীর সক্ষমতা অর্জন করেছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। অর্থাৎ মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একদিকে যেমন অপেক্ষা রয়েছে, অপরদিকে কিন্তু আসলে কাতার থেকে আমিরের ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি জার্মান থেকে যখন আসবে, সেই আসার এবং যাওয়ার যে বিষয়টি সেটিও আসলে পুরোপুরি নির্ভর করছে না, যতটা নির্ভর করছে মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ সিদ্ধান্তের উপরে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পলাতক রয়েছে গৃহকর্মী। নিহতেরা হলেন মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজ। পুলিশ জানায় লাইলার স্বামী আজিজুল ইসলাম একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন, পরে 10:30টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই ঘটনাস্থলে কি অবস্থা দেখছেন আপনি, কি বলছে পুলিশ আমাদেরকে জানাবেন। মোহাম্মদপুরের শাহজাহান রোডের ঠিক এই বাসাটিতেই কিছুক্ষণ আগে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর প্রাথমিকভাবে সুরুথালের যে প্রতিবেদন সেটিতে পুলিশ আমাদের জানিয়েছে, সেখানে যে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং বাসার ভিতরে যে তাদেরকে যখন উদ্ধার করা হয় সেখানে একটি ধস্তাধস্তির যেই বিষয় থাকে সেটি কিন্তু তারা দেখতে পেয়েছেন। একই সাথে মেঝেতে এবং যেই ফ্ল্যাটটিতে তারা ছিল সেখানকার বিভিন্ন রুমে রক্তের ছাপ ছিল। আর এর কারণ হিসেবে আমরা এর কারণ হিসেবে এখানকার যে পুলিশ কর্মকর্তা রয়েছে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম মূলত কি কারণে এটি ঘটতে পারে। তো প্রাথমিকভাবে একটি ঘটনা আন্দাজ করা গিয়েছে, সেটি যে একজন কাজের মহিলা যিনি গত 3 দিন ধরে এই বাসায় কর্মরত ছিলেন, এবং যেই বাসার যে কর্ণধার বা যে মালিক তিনি মূলত বলছেন যে গত 2 দিন ধরে তিনি এর আগে প্রথম দিকে বোরকা পরে
কাজ করতে আসেন। এরপর গত 2 দিন সে বোরকা ছাড়া অবস্থায় হচ্ছে সে এখানে আসে। এরপর আজ যখন সকাল 8:12 হচ্ছে সে যখন ফ্ল্যাটে প্রবেশ করে, তখন হচ্ছে তাকে যখন বের হয় তখন সে আবার স্কুল ড্রেস পরে হচ্ছে সে সেখান থেকে বের হয়। আর যেমনটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে পুলিশ বলছে যে কাজের মহিলা যখন মানে একটি খুন খারাপির পর বা খুনের পর যখন হাতে এবং হচ্ছে তার বিভিন্ন অংশ যখন বিভিন্ন রক্ত মাখা পোশাক থাকে তখন সে সেগুলো পরিষ্কার করে সেই বাসা থেকে খুব স্বাচ্ছন্দ্যভাবে হচ্ছে বের হয়, এমনটা কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে অনুমান করা গিয়েছে। সে একই সাথে এই ঘটনাটি মূলত যখন 8:12 সে প্রবেশ করে, এরপরে হচ্ছে সকাল 11:12 হচ্ছে সে আবার এই ফ্ল্যাট থেকে বা এই বাসা থেকে কিন্তু বের হয়। আর এখানকার যিনি মারা গেছেন তার বয়স হচ্ছে 48 বছর এবং হচ্ছে তার মেয়ে হচ্ছে লাইলা বিনতে আজিজ, তার বয়স হচ্ছে 15 বছর। সে একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। এই ছিল মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সোমবার প্রসিকিউশন জানায় খুব শিগগিরই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এদিকে জুলাই অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক 16 এমপি মন্ত্রীকে পরবর্তীতে 9 ফেব্রুয়ারি আবার হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাবেক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 15 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 2। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচন পেছানোর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আসন্ন ভোটে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি এমন মন্তব্য করেন তিনি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। পক্ষপাতিত্বের ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার আহ্বান জানান তিনি। নারীদের প্রচারণায় নিরাপত্তা, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার আশাবাদ তারা ব্যক্ত করেছেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে, দলগুলোর মধ্যে রাজনৈতিক মতানৈক্য বড় বিষয় নয় এমন মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে অনেক বছর দেশে নির্বাচন হয়নি, এজন্য জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থার সংকট রয়েছে। আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ দেখি নাই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। নির্বাচন নিয়ে জনগণ নয়, সংশয় আছে সাংবাদিকরা, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান, পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে, যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো, সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে।
রাজধানীর জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্ত কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে মোহাম্মদপুর রায়ের বাজার কবরস্থানে। সোমবার সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে সিআইডি ও বিদেশি ফরেনসিক টিম। উত্তোলনের পর চলছে ময়নাতদন্ত কার্যক্রম। ময়নাতদন্তের সময় সংগ্রহ করা হচ্ছে ডিএনএ নমুনাও। এর আগে রোববার প্রথম দিনে 2 জনের মরদেহ উত্তোলন করা হয়। উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে আবারও দাফন করা হয় ওইসব মরদেহ। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। ক্রমশ নিচে নামছে তাপমাত্রার পারদ, বইছে হিমেল হাওয়া। প্রকৃতিতে হেমন্তকাল বিরাজ করলেও ঠান্ডার তীব্রতা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শীতের আগমন ঘিরে নানা প্রস্তুতি চলছে এই জেলায়। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার আগেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে সবকিছু। সূর্যের আলো নিভে গেলে হিম হয়ে আসে রাত। ঠান্ডায় জুবুথুবু হয়ে যায় পরিবেশ। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডার তীব্রতাও। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে চারপাশ, আর তাই রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনকে। শীতে নানা রকমের সবজির আবাদ হয়ে থাকে। লাঙল নিয়ে ভোরেই কৃষক বেরিয়ে পড়েন জমি চাষে। দিগন্ত জোড়া মাঠ জুড়ে যেদিকে চোখ যায় সবুজ ফসলের সমাহার। প্রকৃতিতে হেমন্তকাল বিরাজ করছে শীতপ্রবণ জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা প্রায় এখন 12 থেকে 10 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আমি মাদ্রাসায় কাজ করি, আমি শীতের কাপড় আমার নাই, বা আমার দেখেন আমি এইভাবে আছি। শীত হয় তখন আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, কারণ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে। শীতের কারণে নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়ার জন্য ভর্তি দিচ্ছে সদর। যখন শীতের প্রকোপ বেশি থাকে অপ্রয়োজনে বের হবেন না, বের হলে অবশ্যই প্রোটেকশন নিয়ে। আবহাওয়া অফিস বলছে কুয়াশা এবং শীতের তীব্রতা আরো বাড়বে। এ মাসেই বয়ে যেতে পারে এখানে শৈত্যপ্রবাহ। গত এক সপ্তাহ ধরে এই পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এই তাপমাত্রাটি আগামী এক সপ্তাহ পরে আরো হ্রাস পেতে পারে, এবং হ্রাস পেলেই এটি শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। এদিকে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষের সহায়তায় নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঋতু বৈচিত্র্যে শীতের আগমন এবং স্থায়িত্বের সময় বদলে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরকে অকার্যকর রেখে কর্মসংস্থান তৈরি করা সম্ভব নয়। বন্দর নিয়ে বিভিন্ন পক্ষ বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। হোক, আমাদের চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমআরজি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে এবার কৌশল বদলাচ্ছে ফক্সওয়াগন। প্রতিষ্ঠানটির সিইও অলিভার ব্লুম জানিয়েছেন 2030 সালের মধ্যে $18,600 কোটি বিনিয়োগের পরিকল্পনা নিয়েছেন তারা। মূলত শুল্ক জটিলতা আর তীব্র প্রতিযোগিতায় পোর্শে ও অডির মুনাফা কমে যাওয়ায় খরচ কমানোর পথে হাঁটছে গ্রুপটি। তাই এখন বাইরের দেশের চেয়ে জার্মানি ও ইউরোপের প্রযুক্তি আর অবকাঠামো উন্নয়নেই বেশি জোর দিচ্ছে ইউরোপের শীর্ষ এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
IL T20 খেলতে সাকিব আল হাসান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে কথা বলেন তার ক্যারিয়ার, ব্যক্তিজীবন সহ বিভিন্ন বিষয় নিয়ে। আনুষ্ঠানিকভাবে অবসর না নেয় ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান। ইচ্ছে আছে বাংলাদেশে ফিরে আবারও রাজনীতিতে যোগদানের। সাকিব আল হাসান মানে কিছু রহস্য। ক্রিকেট ক্যারিয়ার তার বর্ণিল হলেও ব্যক্তি জীবনে তিনি সবসময় রহস্যের জন্ম দিয়েছেন। এবার আরব আমিরাতে এক সাক্ষাৎকারে অংশ নিয়ে জানালেন দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যেতে চান। এখনই জাতীয় দল থেকে অবসর নিইনি, দেশের মাটিতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো। সেজন্য আমি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিচ্ছি, তবে সেটি হবে আমার শেষ সিরিজ। সেখানে ভালো করলেও আর খেলবো না। কাউন্টি খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞার কবলেও পড়েন মিস্টার অলরাউন্ডার। সেটিও ছিল নাকি ইচ্ছাকৃত। পাকিস্তানে আমি টানা 2টি টেস্ট খেললাম। ওই সিরিজ জিতে আমি 4 দিনের ম্যাচ খেলতে গেলাম। আমি শুধু ভাবছিলাম আম্পায়ার অন্তত প্রথমবার আমাকে সতর্ক করবে, কিন্তু নিয়ম অনুযায়ী তার অধিকার আছে। আমি অভিযোগ করিনি। আমার মনে হয় আমি কিছুটা ইচ্ছাকৃতভাবে সেটা করেছি, কারণ আমি 70 ওভারের বেশি বল করেছিলাম। আমার টেস্ট ক্যারিয়ারে কখনো 70 ওভার বল করিনি। টন্টনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে 4 দিনের ম্যাচ খেলেছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম। দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি তিনি। দেশের মাটিতে বিদায় ম্যাচ খেলে আবারও যোগ দিতে চান রাজনীতিতে। দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চাই, বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যাব। ক্রিকেটে অধ্যায়ের পুরোপুরি পরিসমাপ্তির পর রাজনীতিতে যোগ দিব। 2019 যে সাকিবের শেষ ওয়ানডে বিশ্বকাপ ছিল, সেটি আগেই অনুমান করেছিলেন তিনি। সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডে। শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।